প্রিয় ছাত্রছাত্রী, জিও টিউটোরিয়াল পয়েন্ট এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভূগোল কাকে বলে বা ভূগোল কি বা ভূগোলের সংজ্ঞা কি। আমি অনেক চ্যানেলে দেখেছি তারা ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে অন্য কিছু আলোচনা করেছে, কিন্তু ভূগোলের সংজ্ঞা অর্থাৎ ভূগোলের যে বিভিন্ন ডেফিনেশন আছে সেইগুলো তারা বলেনি, তারা অন্য কিছু ব্যাখ্যা করেছে। অর্থাৎ ভূগোলকে ইতিহাসের মতো ভাবে পড়েছে অথবা অন্য কিছু ব্যাখ্যা করেছে, কিন্তু অর্থাৎ ভূগোল যে কী বা ভূগোলের সংজ্ঞা কী সেগুলো নিয়ে আগে ভূগোলে আলোচনা করতে হবে, তাহলেই হবে ভূগোলের সংজ্ঞা বা ভূগোল কাকে বলে। তাহলে প্রথমে আসি ভূগোলের অর্থ কী। ভূগোলের অর্থ কী না, ইংরেজি জিওগ্রাফি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো ভূগোল। সেই ভূগোল কথাটি দুটি শব্দের সম্মিলনে এসেছে, জিও আর হচ্ছে গ্রাফি। জিও কথার অর্থ কি না কঠিন তরল গ্যাসীয় পদার্থের সৃষ্ট পৃথিবী, আর গ্রাফি কথার অর্থ হচ্ছে বর্ণনা বা ব্যাখ্যা। এক কথায় জিওগ্রাফি শব্দের অর্থ হলো কঠিন তরল গ্যাসীয় পদার্থের সৃষ্ট পৃথিবীর বর্ণনা বা ব্যাখ্যা। ইংরেজিতে বললে ডেসক্রিপশন অব দ্য আর্থ। জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কিভাবে হলো না, গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম পৃথিবীর বর্ণনা বা পৃথিবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই জিওগ্রাফিয়া শব্দটির ব্যাখ্যা করেন। এটা একটা গ্রিক শব্দ, এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যাখ্যা করেন। সেই জিওগ্রাফিয়া শব্দটি ইংরেজিতে কি এসছে না, জিওগ্রাফিয়া শব্দটি থেকে ইংরেজিতে জিওগ্রাফি শব্দটির উদ্ভব হয়েছে। আচ্ছা, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে না, প্রথম ব্যবহার করেন ওই এরাটোস্থেনিস। আর ভূগোলের জনককে, ভূগোলের জনক হচ্ছে হেকাটিয়াস, দার্শনিক হেকাটিয়াসকে বলা হয় ভূগোলের জনক। ভূগোল কাকে বলে এই সংজ্ঞাগুলো অবশ্যই তাকে মুখস্থ করে পুঙ্খানুপুঙ্খভাবে দিবে। আমি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা নোট তৈরি করতে পারো আরও ভালোভাবে, তার জন্য আমি পুরো টু দি পয়েন্টে প্রত্যেকটা সংজ্ঞা লিখেছি। আচ্ছা, ভূগোলের সংজ্ঞা টলেমির মতে ভূগোল হলো এমন একটি মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীকে একটি অংশ হিসাবে আলোচনা করে। মহাবিশ্বে তো কোটি কোটি গ্রহ নক্ষত্র তারা আছে, তার মধ্যে পৃথিবীকে একটি মাত্র পার্ট অংশ হিসেবে বর্ণনা করে হচ্ছে ভূগোল। এটা কার মতে? টলেমির মতে। কার্ল রিটারের মতে কি না, ভূগোল হলো বিজ্ঞানের এক শাখা যা পৃথিবীর সমস্ত বিষয় বৈশিষ্ট্য ও সম্পর্ক সহ পৃথক একটি একক হিসাবে বিবেচিত হয়। কার্ল রিটার কি বলেছেন না, ভূগোল বিজ্ঞানের একটি শাখা যা পৃথিবীর সমস্ত, ভূগোলে তাহলে কি আলোচনা করছে কার্ল রিটার মতে না, পৃথিবীর সমস্ত বিষয় বৈশিষ্ট্য, পৃথিবী সম্পর্কিত যা কিছু বৈশিষ্ট্য আছে এবং সম্পর্ক সহ পৃথিবী একটি একক হিসাবে বিবেচিত হয়। আবার হামবোল্টের মতে, দার্শনিক হামবোল্টের মতে না, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল। অর্থাৎ ভূগোল হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড একটা বিষয়, যাতে কি হচ্ছে, যাতে পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সমীক্ষা ও বর্ণনা করা হয়। তাহলে হামবোল্টের মতে কি না, ভূগোল হচ্ছে পরিবেশের সঙ্গে সম্পর্কিত একটা বিষয়, যাতে কি হচ্ছে পৃথিবীতে যা কিছু পাওয়া যাচ্ছে তার সমীক্ষা করা হচ্ছে এবং বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, ভিদাল দে লা ব্লাসের মতে কি হচ্ছে না, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ প্লেস নট অফ ম্যান। ভিদাল দে লা ব্লাস তাহলে কি বলছে না, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ প্লেস, অর্থাৎ এটা একটা স্থানিক বিজ্ঞান, কোনো একটা স্থান বিষয়ে আলোচনা করা হয়, নট অফ ম্যান, মানুষের নয়। অর্থাৎ ভূগোল কী হচ্ছে না, ভিদাল দে লা ব্লাসের মধ্যে কোনো একটা স্থানের বিজ্ঞান, অর্থাৎ সেই স্থানের বৈশিষ্ট্য, সেই স্থানের জলবায়ু কী, সেই স্থানের ভূমিরূপ কীরকম, সেই স্থানের নদী কীরকমভাবে প্রবাহিত হচ্ছে, নদীর বৈশিষ্ট্য, সেটা নদীগুলো কেন্দ্রমুখী না কেন্দ্র বহির্মুখী, এইসব যা কিছু হচ্ছে, অর্থাৎ কোনো একটা স্থানকে ব্যাখ্যা করছে জিওগ্রাফি। কার মতে? ভিদাল দে লা ব্লাস, কিন্তু মানুষের সম্পর্কে ব্যাখ্যা করছে না। আচ্ছা, রিচার্ড হাডসনের সংজ্ঞাটা তোমরা যদি পারো মুখস্থ করে রাখবে, কারণ এটাই হচ্ছে ভূগোলের সঠিক একটা পুঙ্খানুপুঙ্খ সংজ্ঞা, এতে সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। আমি ইংরেজিটা করে বাংলা পরে বলে দিচ্ছি। তাহলে জিওগ্রাফি ইজ কনসার্ন টু প্রোভাইড অ্যাকুরেট, orderly and rational description and
ইন্টারপ্রিটেশন অফ দ্য ভেরিয়েবল ক্যারেক্টার অফ দ্য আর্থ সারফেস। অর্থাৎ জিওগ্রাফি ইজ কনসার্নড, জিওগ্রাফি ব্যাখ্যা করে, বর্ণনা করে টু প্রোভাইড অ্যাকুরেট, একটি সঠিক, নিয়ম বিন্যস্ত, অর্ডারলি অর্থাৎ ক্রম অনুযায়ী, অ্যান্ড রেশনাল ডেসক্রিপশান এবং একটি কি যুক্তিসম্মত বর্ণনা, অ্যান্ড ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা অফ দ্য ভেরিয়েবল ক্যারেক্টার অফ দ্য আর্থ সারফেস, অর্থাৎ ভেরিয়েবল পরিবর্তনশীল ভূপৃষ্ঠের। তাহলে যদি বাংলা সহজ করে বলা হয় তাহলে কি হচ্ছে, রিচার্ড হাডসনের মতে ভূগোল হলো পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের একটি নিখুঁত, ক্রমবিন্যস্ত এবং যুক্তিসম্মত বর্ণনা ও ব্যাখ্যা। আজকে আমরা আলোচনা করব ভূগোলের 3টি প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে জানলে তাহলে কী হবে না, ভূগোল বিষয়টাতে কি আলোচনা হয় বা ভূগোল বিষয়টা কি এ সম্বন্ধে আরও তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবে। ভূমিকাতে কী লিখবে না, ভূগোলের সংজ্ঞা সময়ের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ অতীতে যেরকমভাবে ভূগোলের সংজ্ঞা ছিল, এখন সময়ের সঙ্গে সঙ্গে ভূগোলের সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে। সেই রকম ভূগোলের যে মেন অর্থাৎ গবেষণার মূল বিষয় বা সমীক্ষার মূল বিষয়, সেটাও সময়ের সঙ্গে সঙ্গে বিষয় থেকে বিষয়ান্তরে পরিবর্তিত হচ্ছে। কিন্তু ভূগোলের যে 3টি প্রধান বৈশিষ্ট্য, সেটা অতীতে যা ছিল বর্তমানেও তাই আছে। অর্থাৎ ভূগোলের 3টি প্রধান বৈশিষ্ট্য কিন্তু অপরিবর্তিত থেকেছে, তার কোনো চেঞ্জ হয়নি। এই 3টি বৈশিষ্ট্য কি কি না, মানুষ প্রকৃতি সম্পর্ক। 1 নম্বর হচ্ছে মানুষ প্রকৃতির সম্পর্ক। আচ্ছা, এই মানুষ প্রকৃতির সম্পর্ক ব্যাপারটা কি না, ভৌগোলিকদের প্রধান কাজ হচ্ছে মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অনুধাবন করা। অর্থাৎ কে কাকে প্রভাবিত করছে, মানুষ প্রকৃতিকে প্রভাবিত করছে না প্রকৃতি মানুষকে প্রভাবিত করছে। এইভাবে মানুষের সঙ্গে অর্থাৎ পরিবেশের সঙ্গে মানুষ কীভাবে অভিযোজিত করছে, কি করছে, এগুলো হচ্ছে ভূগোলে আলোচনা করা হয়। অর্থাৎ ভৌগোলিকরা এইগুলি হচ্ছে কি করছে, অনুধাবন করে বা পর্যবেক্ষণ করেন। সেই রকম মানুষ প্রকৃতির সম্পর্কে 3টে দৃষ্টিভঙ্গি রয়েছে। সেগুলো কি কি না, জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি কি না, এই দৃষ্টিভঙ্গি, আচ্ছা এই 3টে দৃষ্টিভঙ্গি কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও। এগুলো পরবর্তীকালে 2 নম্বরের করে শর্ট কোশ্চেন পড়ে। একটা জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, একটি থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, আর একটা ইওক্রেটিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি কি না, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রকৃতি মানুষকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষের জীবিকা, মানুষের আচার আচরণ, মানুষের পোশাক আশাক, মানুষের কার্যাবলী, যা কিছু হচ্ছে সব কিছু প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি একটা উদাহরণ দিই, কোথাও একটা বন্যা হচ্ছে, তাহলে কি হচ্ছে, মানুষ সেই স্থান ছেড়ে উচ্চভূমিতে স্থানান্তরিত হবে। তাহলে কি প্রকৃতি মানুষকে স্থানান্তরে বাধ্য করছে। কোথাও নদীতে পাড় ভাঙানো হচ্ছে, তাহলে মানুষ ওই নদীর পাড়ের তার বাড়িটি ছেড়ে অন্যত্র পরিব্রাজন করবে। এইরকমভাবে কী হচ্ছে না, প্রকৃতি মানুষকে সর্বদাই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই মতবাদটাকেই বলা হচ্ছে বা এই জিওক্রেটিক দৃষ্টিভঙ্গিটাকেই কিন্তু পরবর্তীকালে নিয়ন্ত্রণবাদ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। নিয়ন্ত্রণবাদের মূল কথাই হচ্ছে প্রকৃতি মানুষকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, এটা যেমন প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করছে, এখানে হচ্ছে প্রকৃতি মানুষকে তার আচার আচরণ, পোশাক আশাক, আচার ব্যবহার, কার্যাবলী সব কিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ মানুষকে যা কিছু, এই যে ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সব কিছু হচ্ছে না ঈশ্বর তার নিজের শক্তিতে করাচ্ছে এবং মানুষকে প্রভাবিত করছে। এটাই হচ্ছে কি থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ যা কিছু মানুষের কার্যাবলী যা কিছু নিয়ন্ত্রিত হয় তা সব কিছু ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটাকেই আবার পরম কারণবাদও বলা হয়। এটা কার না, কার্ল রিটারের একটি মতবাদ। অর্থাৎ ঈশ্বরের দ্বারা মানুষ প্রভাবিত হয়। আচ্ছা, এবার হচ্ছে কি ইওক্রেটিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু প্রথমটার অর্থাৎ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রণ, এইটার বিপরীত এইটা। এই দৃষ্টিভঙ্গিটা কি
না, এখানে হচ্ছে মানুষ প্রকৃতিকে তার নিজের বিভিন্ন সম্ভাবনা, বুদ্ধির দ্বারা, ইচ্ছা অনিচ্ছার দ্বারা কি হচ্ছে না প্রকৃতিকে পরিবর্তন করবে। ব্যাপারটা একটু সহজ করে বলি, কি হচ্ছে না গ্রীষ্মকালে প্রচুর গরম হওয়ার জন্য মানুষ কি হচ্ছে এসি আবিষ্কার করেছে। তাহলে বাইরে 40 ডিগ্রি তাপমাত্রা রুমের বাইরে, তার রুমের ভেতরে সে 20 ডিগ্রি তাপমাত্রা করে অবস্থান করছে। রাত্রিবেলা অন্ধকার, মানুষ কী করছে লাইট আবিষ্কার করছে। অর্থাৎ মানুষ তার নিজের প্রয়োজনে, নিজের ইচ্ছার তাগিদে কী হচ্ছে না প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। যতটা সম্ভব সে তার নিজের প্রয়োজনে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। একেই বলা হচ্ছে কি সম্ভাবনাবাদ। অর্থাৎ মানুষের কিছু সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার দ্বারা সে তার প্রকৃতিকে সর্বদাই পরিবর্তন করে। এটা একটা সহজ একটা উদাহরণ দিচ্ছি। সেটা কি না প্রকৃতিতে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছটাতে মানুষ তেঁতুল পাড়বে না তেঁতুল খাবে না তেঁতুল গাছের কাছে যাবে না, তা সব কিছুই নির্ভর করবে মানুষের উপর। প্রকৃতি একটা সম্ভাবনা অর্থাৎ তেঁতুল গাছ তুলে ধরেছে, সেই সম্ভাবনাকে মানুষ কিভাবে কাজে লাগাবে, সেই তেঁতুল খাবে না, তার কাছে যাবে না গাছের গোড়াতে, সেটা মানুষই তার চিন্তা ভাবনা, ইচ্ছা, তার দ্বারা সে কী করবে ডিসিশান নেবে, সম্ভাবনাকে কাজে লাগাবে। আচ্ছা, মানুষ প্রকৃতির সম্পর্ক ব্যাপারটা হলো। এবার হচ্ছে কি আঞ্চলিক পৃথকীকরণ। ভৌগোলিকদের কাজ হলো, অর্থাৎ ভূগোলের দ্বিতীয় বৈশিষ্ট্য কি আঞ্চলিক পৃথকীকরণ। ভৌগোলিকদের কাজ হলো একটা অঞ্চলের সঙ্গে আরেকটা অঞ্চলের মধ্যে কোন দিক থেকে একটা অঞ্চল আর একটা অঞ্চলের সঙ্গে পৃথক। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়েছি, এই যে পাঁশকুড়া আর দীঘা, এই একটা অঞ্চলের মধ্যে কি দিক থেকে দুটো অঞ্চল কোন দিক থেকে আলাদা বা পৃথক, সেগুলোই আলোচনা করে কি হচ্ছে ভৌগোলিকরা। আর এটাকেই বলা হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। অর্থাৎ একটা অঞ্চল আর একটা অঞ্চল থেকে কিভাবে পৃথক, এই পৃথকটা অর্থাৎ একটা অঞ্চল আর একটা অঞ্চলের সঙ্গে পৃথক, সেই অঞ্চলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অর্থাৎ প্রাকৃতিকগত বা সাংস্কৃতিক যা কিছু পৃথক, সেই পৃথক বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মানুষ কিভাবে অভিযোজিত করছে সেগুলি আলোচনা করে ভূগোলে। আচ্ছা, পৃথকীকরণ ব্যাপারটা আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি। ধরো পাঁশকুড়া আর দীঘা, এর মধ্যে হচ্ছে ভূমিরূপগত কি পৃথক রয়েছে না, এখানে প্রায় সমতল ভূমি পাঁশকুড়াতে, আর এখানে দীঘাতে কি হচ্ছে না ঢেউ খেলানো ভূমিরূপ। অর্থাৎ বালি সঞ্চিত হয়ে কোথাও উঁচু আবার কোথাও নিচু, ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয়েছে। জলবায়ু, এখানটাতে চরম ভাবাপন্ন, অর্থাৎ উষ্ণতাও বেশি শীতও বেশি। আবার কি হচ্ছে না এখানে সমভাবাপন্ন জলবায়ু, অর্থাৎ কি খুব উষ্ণও নয় খুব শীতও নয়, এরকম একটা জলবায়ুগত দিক থেকে। আবার কি মৃত্তিকা, দোআঁশ মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এখানে কি হচ্ছে না বালি মৃত্তিকা, অর্থাৎ মৃত্তিকাতে বেশিরভাগ বালির পরিমাণ বেশি। আবার কি আবহাওয়া, এখানটার আবহাওয়া খুব মনোরম নয় কিন্তু এখানটার আবহাওয়া খুব মনোরম। আবার কি ভাষাগত, এই দীঘাতে এখানে কি হচ্ছে না উড়িয়া ভাষার প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু পাঁশকুড়াতে উড়িয়া ভাষার কোনো প্রভাব নেই। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে একটা অঞ্চল আর একটা অঞ্চলের থেকে সম্পূর্ণরূপে পৃথক। অর্থাৎ কোনো একটা অঞ্চলের 100% সমান বৈশিষ্ট্য অন্য একটা অঞ্চলে দেখা যাবে না। পেশাগত বা জীবিকাগত, এখানে কি হচ্ছে না সমুদ্রের ধারে যেহেতু দীঘা অবস্থিত পর্যটন কেন্দ্র, এখানে কি হচ্ছে না মানুষ হোটেল, তারপরে ব্যবসা বাণিজ্য অর্থাৎ মৎস্য শিকার বা মৎস্য চাষ এইসব করে জীবিকা নির্বাহ করে। এখানে কি করে মানুষ না, এখানে মানুষ ব্যবসা বাণিজ্য করে বা রেলে হকারি করে বা কৃষি কাজ করে বা মাছ চাষ করে, এইসব করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ জীবিকা বা পেশাগত পার্থক্য রয়েছে। রাস্তাঘাট, এইখানে পাঁশকুড়ার যতটা রেলওয়ে বা রাস্তাঘাটের কানেক্টিভিটি রয়েছে, কিন্তু দীঘাতে অতটা কানেক্টিভিটি নেই, রেলওয়ের কানেক্টিভিটি তত বেশি নেই। আবার স্থানগত, এই স্থানটা অর্থাৎ পর্যটনের দিক থেকে যতটা উন্নত, এটা পর্যটনের দিক থেকে তত উন্নত নয়, কিন্তু এটা যোগাযোগ ব্যবস্থার থেকে যতটা উন্নত এটা ততটা নয়। অর্থাৎ প্রত্যেকটা স্থান একে অপরের থেকে বিভিন্ন কারণে পৃথক। এই পৃথক
কি কি কারণে পৃথক, এটাই আলোচনা করাই হচ্ছে ভূগোলের প্রধান একটি বৈশিষ্ট্য। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে অবস্থান। অবস্থান কি না, কোনো একটা জায়গা, কোনো একটা স্থান পৃথিবীর রেসপেক্টে কোন জায়গাতে অবস্থান করছে সেটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের দ্বারা নির্ধারণ করা হয়। ধরো এই স্থানটা কি হচ্ছে না 0 ডিগ্রি, 0 ডিগ্রি দ্রাঘিমাংশ এবং 0 ডিগ্রি অক্ষাংশে অবস্থান করছে। আবার এটা কি হচ্ছে না 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং কি 0 ডিগ্রি অক্ষাংশে অবস্থান, অর্থাৎ 10 ডিগ্রি ইস্ট 0 ডিগ্রি অর্থাৎ নর্থ সাউথ কিছু হবে না, যেহেতু নিরক্ষরেখাতে সেরকম। আচ্ছা, এর অবস্থান এরকম। তাহলে কি অতীতে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দ্বারা কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করা হতো, কিন্তু পরবর্তীকালে কী হয়েছে না মানুষ আরও সহজে জিনিসটা ব্যাখ্যা করার জন্য কী হচ্ছে আপেক্ষিক অবস্থান এই ব্যাপারটার অবতারণা করেছে। ব্যাপারটা কি না সহজ উদাহরণ দিলে, এই যে এখান থেকে যদি আমি একটা ধরি যে পাঁশকুড়া স্টেশন থেকে পাঁশকুড়া কলেজটি উত্তরে 5 মিনিটের হাঁটা পথ, এটা একটা আপেক্ষিক অবস্থান দ্বারা বুঝালাম। আবার পাঁশকুড়া স্টেশন থেকে পাঁশকুড়া বাস স্ট্যান্ড 2 মিনিটের পশ্চিমে হাঁটা পথ, এটা হচ্ছে আপেক্ষিক অবস্থান। অর্থাৎ এর রেসপেক্টে এটা একটার আপেক্ষিকে আর একটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে আপেক্ষিক অবস্থান। আর বর্তমান দিনে আরও বেশি ডিটেলসে অবস্থানটা আরও ব্যাখ্যা করা হয়েছে। এটা হচ্ছে বিভিন্ন ভৌগোলিক বা পরিকল্পনাবিদ এই ব্যাপারটাকে আরও বেশি কাজে লাগায়, কিছু না বিভিন্ন অবস্থানের মধ্যে পারস্পরিক সম্পর্ক খোঁজা। অর্থাৎ ধরো হলদিয়া বন্দর সে হচ্ছে কার রেসপেক্টে, অর্থাৎ কলকাতা থেকে কত দূরত্বে অবস্থান করছে, পাঁশকুড়া থেকে কত দূরে, তারপর কোলাঘাট থেকে কত দূরে, মেছেদা থেকে কত দূরে, এরকম প্রত্যেকটা স্থানের সঙ্গে কী হচ্ছে না সম্পর্ক স্থাপন করে একটা স্থানের অবস্থান নির্ণয় করা হয়। অর্থাৎ এটা বলতে গেলে কোনো একটা জায়গা সাইট এবং সিচুয়েশান এই দুটো দিক আলোচনা করে এই বিষয়ে। অর্থাৎ ওই এলাকাটার পশ্চাৎভূমিতে কোন কোন শহর অবস্থান করছে, কোন কোন বন্দর আছে ওর কাছাকাছি, ওখানের কাছাকাছি মার্কেট কোনটা আছে, এইগুলোই আলোচনা করে এই অবস্থানে। হট করে বলে দিই মানুষ প্রকৃতির সম্পর্ক হচ্ছে মানুষের সঙ্গে প্রকৃতির কি পজিটিভ না নেগেটিভ সম্পর্ক, এবং সেই সম্পর্কের মধ্যে এই যে কী সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে মানুষ কিভাবে অভিযোজিত করছে। আঞ্চলিক পৃথকীকরণ, একটা অঞ্চলের সঙ্গে আর একটা অঞ্চলের কি কি সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে, সেই বৈসাদৃশ্যের সঙ্গে মানুষ কিভাবে অভিযোজিত করছে, সেগুলোই আঞ্চলিক পৃথকীকরণে আলোচনা করা হয়। আর অবস্থান হচ্ছে কি না কোনো একটা স্থান কি হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশভাবে কীভাবে কত ডিগ্রি ল্যাটিচিউড লংজিটিউডে অবস্থান করছে, বা আপেক্ষিক অবস্থানের দ্বারা বা বিভিন্ন অবস্থানের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেও ওই জায়গাটার গুরুত্ব বা পশ্চাৎভূমি আলোচনা করা হয় বা বিচার করা হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। এত সময় চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ।